ভারত এবং বাংলাদেশের একটি গ্রামের নাম হচ্ছে দৌলতপুর, যে গ্রামে দুই দেশের নাগরিক বসবাস করে থাকেন। আপনার বাড়িটা কোথায়? আমার ভাই ওই পার ওইটার নাম কি? ওটা মা ভাই বাগদা থানা। হ্যাঁ, বাগদা থানা। আর মামা ভাগ্নে গ্রাম? মামা ভাগ্নে গ্রাম। গ্রাম। আপনি এখন বসে আছেন কোন জায়গা? বাংলাদেশে বাংলাদেশে বসে আছেন। আর আপনার গ্রাম হচ্ছে যে ওটা হচ্ছে ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়া। ইন্ডিয়া। তো এই যে অবাধে চলাফেরা করছেন, তাতে কোনো সমস্যা হয় আপনাদের? আমার তো হয় না, অনেক পেছনে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু ইন্ডিয়ান বাড়িঘর। আর এই পাশে দেখুন মাঝখানে রাস্তা, আর এই রাস্তার পাশে কিন্তু এই যে বাংলাদেশের দোকানপাট। এই যে সেই দৌলতপুর জামে মসজিদ, এই মসজিদে কিন্তু এই যে পার্শ্ববর্তী যে ইন্ডিয়ার মানুষজন আছেন, তারা কিন্তু এখানে নামাজ আদায় করে থাকেন। পাশাপাশি জুম্মার দিন ভারত এবং বাংলাদেশ উভয় দেশের মানুষই এই মসজিদে নামাজ পড়ে থাকেন। বাংলাদেশ ও ভারতের একটি গ্রামের নাম দৌলতপুর। দুই দেশের নাগরিকরা বাস করেন এই গ্রামটিতে। পাশাপাশি শোবার ঘর, পাশাপাশি রান্নাঘর। দুই দেশের মানুষ একই মসজিদে নামাজ আদায় করেন। ঈদের নামাজ আদায় করেন একই ঈদগাহে। 1947 সালে দেশভাগের সময় এভাবে ভাগ করা হয়েছিল দৌলতপুর গ্রামটি, যে গ্রামটি যশোর জেলার চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নে অবস্থিত। দৌলতপুরের যে অংশে ভারতীয় নাগরিকরা বসবাস করেন, সেই অংশটুকুর নাম ইন্ডিয়াপাড়া। ইন্ডিয়াপাড়া বলে সবার কাছে পরিচিত হলেও এটি মূলত ভারতের বাগদা থানার মামাভাগ্নে মৌজায় অবস্থিত। দর্শক, আজ যাচ্ছি সেই গ্রামটি দেখতে, যে গ্রামটি আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে। এই গ্রামের পাশে দেখতে পাচ্ছেন যে গ্রামটি, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের একটি গ্রামের নাম হচ্ছে দৌলতপুর, যে গ্রামে দুই দেশের নাগরিক বসবাস করে থাকেন। তা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতীয় বাড়িঘর। আর একটু ঘোরায় দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে যে বাংলাদেশের বাড়িঘর। এই মাঝখানে যে স্পেসটা দেখতেছেন, এটা হচ্ছে 0 পয়েন্ট বলে বা রাস্তা করা আছে। এই রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করার জন্য করেছে। আর এখানে 17টা পরিবারের 71 জন মানুষ আছেন, তাদের ভিতরে 36 জন মানুষ আছে ভারতীয় ভোটার। পাশাপাশি আপনাদেরকে দেখায়, দেখুন যে এই যে এখানে যারা বসবাস করছেন সব, তারা কিন্তু সব ভারতীয় নাগরিক। আর এখানে যে দেখছেন যে গবাদি পশু টশু সবকিছুই কিন্তু এখানে আছে, তারা কিন্তু এখানে বসবাস করতে থাকেন। আর এইটা স্থানীয়দের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এটি হচ্ছে যে ইন্ডিয়া পাড়া বলে পরিচিত। যদিও দৌলতপুর গ্রামের একটি অংশ হচ্ছে যে ইন্ডিয়া পাড়া, অর্থাৎ এখানে যে কয়েকটা বাড়িঘর রয়েছে, সেই বাড়িঘরে যারা বসবাস করেন দৌলতপুর গ্রামের ইন্ডিয়ান পাড়ায় বসবাস করে থাকেন। তো এখানে বেশি না, 17টা পরিবার মতো আছে। আর আপনাদেরকে সামনে একটু দেখায়, মসজিদ রয়েছে এখানে। এখানে কিন্তু কোনো বিদ্যুৎ নাই। পাশাপাশি দৌলতপুর গ্রামে কিন্তু বিদ্যুৎ আছে। আর আপনাদেরকে দেখায়, আসুন এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন আমার পেছনে যে মসজিদ, আসুন মসজিদটা আপনাদেরকে দেখাই। এই যে সেই দৌলতপুর জামে মসজিদ, এই মসজিদে কিন্তু এই যে পার্শ্ববর্তী যে ইন্ডিয়ার মানুষজন আছেন, তারা এখানে নামাজ আদায় করে থাকেন। পাশাপাশি এখানে জুম্মার দিন কিন্তু অনেক মুসল্লিদের সমাগম ঘটে, যারা ভারত এবং বাংলাদেশ উভয় দেশের মানুষই এই মসজিদে নামাজ পড়ে থাকেন। ওই যে আমার পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে, এটা হচ্ছে যে ইন্ডিয়ান বাড়িঘর, আর এটা হচ্ছে যে দৌলতপুর জামে মসজিদ। আর পাশাপাশি আছে যে এগুলো বাংলাদেশের বাড়িঘর। তো এখানে আসলে এমন একটা জায়গা যে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই কিন্তু এখানে অবাধে চলাফেরা করা যায়। তবে এখানে বিজিবি এবং বিএসএফ টহল এখানে কিন্তু হয়ে থাকে। আর সামনে আপনাদেরকে দেখাবো যে এখানে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমাদের সাথে। এই গ্রামে একটি ঈদগাহ আছে, সেই ঈদগাহ বাংলাদেশ এবং ভারত উভয় দেশ নাগরিকটাকে নামাজ আদায় করে থাকেন। পাশাপাশি দৌলতপুরের ভিতরে যে ইন্ডিয়া পাড়া রয়েছে, সেই ইন্ডিয়া পাড়ার অনেক ছেলে মেয়ে নাকি এই দৌলতপুর গ্রামে পড়াশোনা করে। দর্শক, আমরা যে দৌলতপুর গ্রামে এসেছি, সেই দৌলতপুর গ্রামে এক মুরব্বী বসে আছেন, যার বাড়ি এই দৌলতপুর গ্রামের ইন্ডিয়ান পাড়ায়। আমরা এখন কথা বলবো এখন মুরব্বীর সাথে। মুরব্বী, আপনার নামটা কি? আমার নাম আবুল হোসেন। আবুল হোসেন। আপনার বয়স কেমন? 88 বছর। 88 বছর। বাংলা। বাংলা। আপনার বাড়িটা কোথায়? আমার ভাই ওই পার ওইটার নাম কি? ওটা মা ভাই মামা ভাগ্নে। ওটা কি বাগদা ভিতরে পড়েছে না? মা ভাই। হ্যাঁ, বাগদা। বাগদার ভিতরে পড়েছে, অর্থাৎ ইন্ডিয়ার বাগদা থানা। এগুলো বাগদা থানা। হ্যাঁ, বাগদা থানা। আর মামা ভাগ্নে গ্রাম? মামা ভাগ্নে গ্রাম। গ্রাম। তো অনেকে আবার বলে যে আপনার ইন্ডিয়ান পাড়া বলে। ওটা ডাক নাম। ডাক নাম। আচ্ছা আচ্ছা, ডাক নাম। আমরা জেনেছি যে ওটাকে অনেকে মামা ভাগ্নে গ্রাম বলেই খাতা কলমে হয়তো পরিচিত। আর এখানে আমরা স্থানীয় ভাবে সবাই ইন্ডিয়ান পাড়া বলে। নতুন বিএসএফ আসলে জি জি। ওই এই যে মামা ভাগ্নে ইন্ডিয়ার পাড়া,
বলা হয়। মামা ভাগ্নে ইন্ডিয়ান পাড়া বলা আর হয়। পরিচয় হয়ে গেলে আর ওই কাগজ পত্র হয়ে যায় আর আচ্ছা, কাগজপত্রে মামা ভাগ্নে গ্রাম। মামা ভাই। আপনি এখন বসে আছেন কোন জায়গা? বাংলাদেশে বসে বাংলাদেশে বসে আছেন। আর আপনার গ্রাম হচ্ছে যে ওই ওটা হচ্ছে ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়া। ইন্ডিয়া। তো এই যে যে অবাধে চলাফেরা করছেন, এতে কোনো সমস্যা হয় আপনাদের? আমার তো হয় না, অনেকের হয়। অনেকের হয়। অক্ষম মানুষ তো। জি জি জি। তা এই যে এখানে যে বসে আসছেন, তা তো বোধহয় চা খাতে তো বোধহয় এই দোকানে আসেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে আসেন না, তো তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা বাজার ঘাট করেন কোথায়? বাজারঘাট আমি তো চলতে পারি না, আচ্ছা, ছেলেরা বাগদায় যায়। বাগদায় যায়। বাগদার থেকে বাজার ঘাট করে নিয়ে আসেন। বাগদাতে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। এখান থেকে বাগদা কত দূর? মাইল দূর। মাইল 2। এই- যায় কি? সাইকেলে যায়। সাইকেলে যায়। এই কি রাস্তা আছে নাকি ভিতর দিয়ে? এমনি রাস্তা আছে। ওই দিকে তো রাস্তা আছে, হ্যাঁ? আর এই যে এখানে যে দোকানপাট গুলো দেখছেন, আপনারা তো ইচ্ছা করলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে কেনাকাটা করেন না? এলা জায়গাটা প্রয়োজন নেই, মিথ্যে কথা বলে লাভ তো না না, নেই। সেটাই আজ সেটাই। মরে কাল দুধে হবে। হুম। দর্শক, আমরা যে মুরব্বীর সাথে কথা বলছিলাম তিনি কিন্তু আমাদেরকে জানালেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু যখন যখন প্রয়োজন হয় তারা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে এই দোকানপাট থেকে তারা কিন্তু কিনে থাকেন। আর এই যে যে রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাই, দেখুন যে এই যে যে রাস্তা, এই রাস্তার ওই পাশে দেখুন এই যে ইন্ডিয়ান বাড়িঘর। এই যে যে বাড়ি, আমার পেছনে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু ইন্ডিয়ান বাড়িঘর। আর এই পাশে দেখুন মাঝখানে রাস্তা, আর এই রাস্তার পাশে কিন্তু এই যে বাংলাদেশের দোকানপাট। এই যে সব দোকানপাট বাংলাদেশের বাড়ি দেখাচ্ছি আমরা আপনাদেরকে। পাশাপাশি দেখুন এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বাংলাদেশের। তো এই যে সেই গ্রামের অধিকাংশ বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশ দিয়ে। এই যে মাঝখানে রাস্তা, আর এই পাশে আছে যে ইন্ডিয়ান বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই যে বেশ কয়েকটা ঘর রয়েছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সবই এই যে এই দেখতে পাচ্ছেন গরু, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে। যে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে, আর এটা পার হলে এখানে চলে গেলাম ইন্ডিয়ার ভিতরে। মানে পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু আমরা চলে আসলাম এখন ইন্ডিয়াতে। তাই দারুণ একটা বিষয়। এখানে যে বিষয়টা রয়েছে সেটা আপনাদেরকে আরেকটু জানাই। এখান থেকে কাড়াতাড়ি বেড়া কিন্তু অনেক দূরে। এই যে যারা এই গ্রামটাতে বসবাস করেন, মামাভাগ্নি গ্রামে, এটা কিন্তু মানে কাঁটাতার দিয়ে ঘেরা নেই। যার কারণে অনেকেই কিন্তু যারা ইন্ডিয়ান নাগরিক আছে তাদের কিন্তু অনেক অসুবিধাও আছে আর কি। আর বাংলাদেশের এই গ্রামটিতে বিদ্যুতের ব্যবস্থা আছে। পাশাপাশি এই যে ভারতীয় যে অংশটা আমরা দেখালাম যে মামাভাগ্নি গ্রাম বা ইন্ডিয়ান গ্রাম, এখানে কিন্তু বিদ্যুৎ নাই। যার কারণে তারা কিন্তু সৌর বিদ্যুৎ ব্যবহার করে থাকেন। ভারতের বাড়ির কোনো বউয়ের সবজি রান্না করতে যদি হলুদ ফুরিয়ে যায়, তবে তা চেয়ে নেন বাংলাদেশের কোনো বাড়ির বউয়ের কাছে। ঠিক একইভাবে বাংলাদেশের কোনো বাড়ির কিছু দরকার হলে বাড়িতে না থাকলে তা চেয়ে নেন ভারতের কোনো বাড়ি থেকে। দর্শক, আমার পেছনে যে দেখতে পাচ্ছেন প্রাচীর, এই প্রাচীরের ওই পাশে কিন্তু সব ইন্ডিয়ান বাড়িঘর। এই দেখুন, দেখাই আপনাদেরকে। এই যে সেই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ান বাড়িঘর। এখানে সবাই কিন্তু ইন্ডিয়ান নাগরিকরা বসবাস করে থাকেন। পাশাপাশি এই যে মাঝখানে যে রাস্তা দেখছেন, এই রাস্তাটি হাঁটার জন্য এখানে বাংলাদেশ এবং ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান মানুষ একসাথেই এই রাস্তাতে চলাফেরা করেন। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো, এগুলো কিন্তু সব বাংলাদেশের বাড়িঘর। আর আপনাদেরকে একটা বিষয় জানাই যে এই যে দেখুন যে পাশে যে বাড়িটা, এটা ইন্ডিয়ান মানুষ বসবাস করেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই কোনায়, অর্থাৎ কোল ঘেঁষে রাস্তার এই যে কোল, এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তার কোনায় এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের বাড়ি। এই যে যে বাড়ির যে মানে গৃহবধূরা আছেন, তারা কিন্তু যে রান্না বান্না করেন, অনেক সময় রান্না বান্না করতে যে দেখা যাচ্ছে লবণ কম থাকে বা হলুদ থাকে না, কম পড়ে যায় বা শর্ট পড়ে যায়, তখন তারা এই পাশের বাসা থেকে এখান থেকে কিন্তু সেই লবণ হলুদ চেয়ে তারা কিন্তু নেন। এটা আমরা জানতে পেরেছি যে এগুলো সবই কিন্তু সেই ইন্ডিয়ান বাড়িঘর। ভারত এবং বাংলাদেশ দুই দেশের নাগরিকরা বসবাস করে থাকেন একদম পাশাপাশি। আর এখানে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই অবাধে চলাফেরা করা যায়। তা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে যে বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে সবই ইন্ডিয়ান মানুষজন। ওই দেখুন, এই যে দূরের যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, এই তাল গাছটা ইন্ডিয়ান বাড়িঘরের ভিতরে ইন্ডিয়ান জায়গায় পড়েছে। আর এই দেখুন, অর্থাৎ এই প্রাচীরের এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান পাড়া, অর্থাৎ দৌলতপুর গ্রামবাসী কে ইন্ডিয়ান পাড়া বলে থাকেন। যে ইন্ডিয়ান পাড়া হলো এটা বাগদা জেলার মামাভাগ্নে গ্রাম। এই যে দেখুন যে এই যে রাস্তা ডান পাশে এই প্রাচীর দিয়ে ঘেরা, এই পাশে সব ইন্ডিয়া, আর এই বাম পাশে হচ্ছে সব বাংলাদেশ। এই যে এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়িঘর, এই দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের বাড়িঘর। আর এই রাস্তার এই যে মাঝখান যে রাস্তার ডানে হচ্ছে সব ইন্ডিয়ান বাড়িঘর। এই যে যারা বসবাস করে থাকেন এরা কিন্তু সব ইন্ডিয়ান লোক। এই দেখুন, অনেকে হয়তো কাজকর্মে গেছেন,
দেখাই আপনাদেরকে এই যে সব বাড়িঘর, এরা একে অপরের সাথে সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে বসবাস করে থাকেন। এই দেখুন গলি আছে এই যে ইন্ডিয়া যাওয়ার জন্য, এদিকে আসলে যারা বাংলাদেশি মানুষ তাদেরকে যাওয়া নিষেধ, থেকে যান প্রয়োজনে যান। আর পাশাপাশি এই বাড়ি ঘরের মানুষজন যারা আছেন তারা বাজার ঘাট বলেন, চা খাতে বলেন, তারা চলে আসেন, কিন্তু এই যে পাশে চলে আসেন। এই যে দেখতে পাচ্ছেন বাড়ি, এই যে সেই বাড়ির, এই দেখুন ইন্ডিয়ান বাড়ি ঘর মানুষ, এই যে ইন্ডিয়ান। আর এই পাশাপাশি এই যে দোকান, এই দোকানে কিন্তু চা খেতে আসেন। এটা একটা দারুণ একটা জায়গা, একদম সীমান্তবর্তী ঘেঁষা এই গ্রামটি, যেখানে ভারত এবং বাংলাদেশ দুই দেশের মানুষই বসবাস করে থাকেন। দর্শক, আমরা এখন একটু কথা বলবো একজন বাংলাদেশি ভাইয়ের সাথে, তিনি এখানে বসে আছেন। ভাই, আপনার নাম কি? ঝন্টু বিশেষ। আপনার বাড়ি কোথায়? এই দৌলতপুরি। দৌলতপুর চৌগাছা থানা। থানা। এই যে আপনি যেখানে বসে আছেন, এটা তো বাংলাদেশের ভিতরে বসে আছেন, বাংলাদেশের ভিতরে। আর আপনার সামনে রয়েছে কি? ইন্ডিয়া পাড়া আছে। ইন্ডিয়া পাড়া আছে। তো এই যে এখানে আপনারা বসবাস করেন, এখানে এই পাশে বাংলাদেশ, মাঝখানে রাস্তা, তার পাশে ইন্ডিয়া, তো এখানে যে আপনারা মানে চলাফেরা করেন, এতে কোনো সমস্যা হয় আপনাদেরকে? কোনো সমস্যা হয় না। ইন্ডিয়ান মানুষজন বসবাস করে, তারা তো বোধহয় আপনাদের এলাকায় আসে? হ্যাঁ, সবসময় আসে। আচ্ছা, আত্মীয়-স্বজন এই আত্মীয় স্বজন হয়ে গেছে না? যেমন যেমন একটু বলেন তো, আত্মীয় স্বজন বলতে কি বোঝাচ্ছেন? মেয়ে বিয়ে দেওয়া, ছেলে বিয়ে দেওয়া, এরকম সব এরকম সময় আছে না? অর্থাৎ বাংলাদেশের মেয়ে দেখা যাচ্ছে ইন্ডিয়ায় বিয়ে হয়েছে, ইন্ডিয়ান ছেলে দেখা যাচ্ছে বাংলাদেশে বিয়ে করেছে, এরকম আত্মীয়তার বন্ধন এখানে সৃষ্টি হয়েছে আপনাদেরকে। তো এই যে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে যেখানে একটা যে মসজিদ আছে, দেখে আসলাম, এই মসজিদে নাকি আপনার ইন্ডিয়ান এবং বাংলাদেশি উভয় মানুষই নামাজ আদায় করে। নামাজ পড়ে। এটা কি সঠিক? হ্যাঁ, সঠিক। সেটা একটু বলবেন। ওখানে সবাই তো এক নামাজ, কেন সবাই একই সাথে না, ঈদের নামাজ, আচ্ছা, যেকোনো নামাজই সবই একই সাথে। আরেকটা বিষয় বলবেন, যেখানে যে প্রাইমারি স্কুল আছে, অনেকে নাকি ইন্ডিয়ান বাচ্চা টাচ্চা তারা নাকি স্কুলে পড়ে। ছোট ছোট ছেলেপিলে কোলে যাইতে পারে না, এখানে যায় একটু পড়াশোনা 1 2 3 একটু যাবে। দর্শক, আমরা এই ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক তথ্য পেলাম, যেটা আমরা জানতে পারলাম যে আসলে এখানে যে দৌলতপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ে কিন্তু অনেক ইন্ডিয়ান পড়ার অনেক ছেলে মেয়ে কিন্তু তারা স্কুলে পড়াশোনা করতে যান। পাশাপাশি যারা এই যে মামা ভাগ্নে অর্থাৎ দৌলতপুরের অংশের যে ভারতীয় যে গ্রামটি ইন্ডিয়ান পাড়া, সেই পাড়ার লোকজন কিন্তু এখানে চার দোকান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চা খেতে আসেন। এই দেখতে পাচ্ছেন এখানে চুলা রয়েছে, এই যে এখানে দোকান রয়েছে, এই যে দোকানে আসে এখানে চাটা খেতে আসেন। পাশাপাশি আমার ওই পাশে দেখুন ওই যে দোকান আছে, সে তারা চাটা খেতে আসেন। সে বেশি দূর না, এই দেখুন ওই যে বাড়ি ঘর, ইন্ডিয়ান বাড়ি, ওই যে ইন্ডিয়ান বাড়ি ঘর, ওখান থেকে তারা এখানে আসেন চা খেতে, প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে চলে আসেন। আর সীমান্তবর্তী এলাকার মানুষের আসলে জীবন চিত্রটা কিন্তু অন্যরকম। যদি আমরা যারা পর্যটক, আমাদের কাছে অনেক ভালো লাগার একটা বিষয়, কিন্তু যারা এখানে বসবাস করে থাকেন তাদের কাছে কিন্তু এটা কোনো বিষয় মনে হয় না। তারা ন্যাচারাল ভাবে এখানে বসবাস করেন। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে পাশেই আপনার বিজিবি ক্যাম্প আছে। যেহেতু একটা স্পর্শকাতর এলাকা, সেহেতু এখানে ভিডিও ধারণ বিজিবিরা নিষেধ করে থাকেন। তো আমরা বাংলাদেশের অংশে অবস্থান করছি এবং বাংলাদেশের ভিডিও করতেছি, এটা আসলে করা যায়। 1947 সালে একটি মসজিদ এবং একটি ঈদগাহ প্রতিষ্ঠিত হয়। 1994 সালে প্রতিষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয়। গ্রামটিতে 1997 সালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। 1947 সালে দেশভাগের সময় দৌলতপুর গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এই গ্রামের মানুষ দুটি ভিন্ন দেশের নাগরিক হলেও সেই 47 সাল থেকে সবাই মিলেমিশে বসবাস করছেন। দুই দেশের মানুষের মসজিদ ঈদগাহ এক, সবাই একই স্থানে নামাজ আদায় করেন। আবার অনেকের ছেলে মেয়ে বাংলাদেশের স্কুলে পড়াশোনা করছে। দর্শক, আমরা বাংলাদেশের অংশ দিয়ে হাঁটাহাঁটি করছি। এই যে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন আমার পেছনে সাইডে, এই কাঁটাতারের বেড়ার পাশে কিন্তু ইন্ডিয়ান সীমান্ত, আর এই সীমান্তের কিছু অংশ পড়েছে কিন্তু এই দৌলতপুর গ্রামের মধ্যে। ইন্ডিয়ার যে অংশটা এখানে পড়েছে, সেই অংশটা কিন্তু কাঁটা দিয়ে তার দিয়ে ঘেরা নাই, বেশ কয়েকটা পরিবার এখানে থাকে। একটা বিষয় হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতীয় যে কাঁটাতারের বেড়া, সেই বেড়ার বাইরে রয়েছেন, যার কারণে তারা কিন্তু অনেক সময় ইন্ডিয়ান নাগরিকদের যে সুযোগ সুবিধা আছে তা থেকে অনেকে নাকি বঞ্চিত আছেন।
দর্শক, যেহেতু সীমান্তবর্তী একটি স্পর্শকাতর স্থান, এখানে প্রায় বিজিবি সদস্যরা টহল দিয়ে থাকেন, আর এখানে ভিডিও ধারণ নিষিদ্ধ। তারপরে আমরা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে আছি, বাংলাদেশি ভিডিও আমরা করতেই পারি, যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কথা বাড়াবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।